সুধী দর্শকবৃন্দ, আমার সালাম নিন। আমি ডাক্তার জালাল মহসিন উদ্দিন, বর্তমানে সহযোগী অধ্যাপক হিসাবে জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে কর্মরত রয়েছি। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো রেসপিরেটরি ফেইলিউর, অর্থাৎ আমাদের ফুসফুস যখন তার কার্যক্ষমতা হারায় বা কার্যক্ষমতা এতখানি কমে যায় যে সে তার আমাদের শরীরের চাহিদা পূরণ করতে পারে না। তো আমরা এর আগে শুনেছি যে হার্ট ফেল করে তখন রুগীরা করোনারি কেয়ার ইউনিটে ভর্তি হয়, অথবা অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে কিডনি ফেলুর হয়। কিডনি ফেলুর করলে পেশেন্টকে ডায়ালিসিস নিতে হয়। আবার অনেক সময় আমাদের লিভার ফেল করে, তখন আমরা বলি হেপাটিক ফেলুর। ঠিক একইভাবে আমাদের ফুসফুস কিন্তু ফেল করতে পারে, তখন এটাকে বলি আমরা রেসপিরেটরি ফেলুর। আগে আমরা চেষ্টা করি আসলে ফেলুর, রেসপিরেটরি ফেলুর বা ফুসফুস ফেল করা বলতে আমরা কি বুঝি। আপনারা হয়তো প্রায় দেখবেন যে বিভিন্ন সময় আমাদের রুগীদের আইসিইউ সাপোর্ট লাগে, অথবা অনেক ক্ষেত্রে দেখা যায় যে রুগীর চাপ এত বেশি যে আইসিইউ খুঁজে পাওয়া যাচ্ছে না। বিশেষ করে সরকারি হসপিটালগুলিতে আইসিইউ বেড সবসময় ভরা থাকে। তো এখানে আইসিইউর প্রয়োজনীয়তা অন্যতম। এখানে এই রেসপিরেটরি ফেইলিউর বা ফুসফুসের ফেল করাকে সাপোর্ট দেওয়ার জন্য যে ভেন্টিলেটর লাগে বা অন্যান্য ডিভাইস লাগে, সেগুলো সাধারণত এই আইসিইউতে পাওয়া যায়। সুতরাং আইসিইউর একটা অন্যতম কাজ হলো ফুসফুসকে সাপোর্ট দেওয়া। যেটা আমি বলছিলাম যে আসলে রেসপিরেটরি ফেইলিউর বলতে আমরা কি বুঝি। আমরা জানি ফুসফুসের কি কাজ। ফুসফুসের কাজ হলো বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করে শরীরের বিভিন্ন অংশে পৌঁছে দিতে সাহায্য করা, আবার শরীরের ভিতর বর্জ্য হিসাবে যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় সেটা আবার বাতাসে ফিরিয়ে দেওয়া। তাহলে আমরা বুঝছি যে এই দুইটি কাজ, অর্থাৎ শরীরে অক্সিজেনের পরিমাণ ঠিক রাখা এবং কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ ঠিক রাখা, এই দুইটি কাজ যখন ফুসফুস করতে সক্ষম হয় না, তখন এটাকে আমরা ফুসফুসের ফেইলিউর অথবা রেসপিরেটরি ফেইলিউর হিসাবে গণ্য করে থাকি। তো এই রেসপিরেটরি ফেইলিউরটা কিন্তু হঠাৎ করেও হতে পারে, আবার দীর্ঘস্থায়ী অনেক দিন ধরে হতে পারে। সাধারণত ফুসফুস যেসব রোগে আক্রান্ত হয় সেই সব কারণেই কিন্তু এটা, যখন এই কারণগুলি খুব বেশি গাঢ় হয়ে যায় বা খুব বেশি গভীর হয়ে যায়, তখন কিন্তু এই ধরনের সমস্যাগুলি, এই ফেইলিউরের সমস্যাগুলি দেখা দেয়। তো আমরা প্রায় শুনি যে আমাদের পরিচিত অনেকে লোক অ্যাজমায় আক্রান্ত হচ্ছে, অথবা সিওপিডিতে আক্রান্ত হচ্ছে, অথবা নিউমোনিয়াতে আক্রান্ত হচ্ছে। এই বিষয়গুলি যখন খুব বেশি বাড়ে, অথবা ফুসফুস যখন এইসব রোগ দিয়ে মারাত্মকভাবে আক্রান্ত হয়, তখন কিন্তু ফুসফুস এই অক্সিজেন গ্রহণ করা এবং কার্বন ডাইঅক্সাইড বাতাসে ছেড়ে দেওয়ার বিষয়গুলা যথাযথভাবে মেনটেন করতে পারে না। তখনই আসলে রেসপিরেটরি ফেইলিউর বা ফুসফুসের ফেইলিউর সংঘটিত হয়। তো যেটা বলছিলাম আমরা, যে এটা হঠাৎ করেও হতে পারে, আবার অনেক দিন ধরে ক্রমান্বয়েও হতে পারে। যেরকম হঠাৎ করে যখন আমরা বলতে পারি, কয়েকটি উদাহরণ আমরা দিই, যে কারো নিউমোনিয়া হলো। নিউমোনিয়া এমনভাবে হলো যে ২ ফুসফুসে আক্রান্ত হলো বা ১ ফুসফুসে অনেকখানি আক্রান্ত হলো। আমরা হয়তো অক্সিজেন নিয়ে মেপে দেখব যে অক্সিজেন অনেক কমে গেছে। তো এরকম এই নিউমোনিয়া কিন্তু হঠাৎ করে হয়। তো এই কারণে কিন্তু এরকম রেসপিরেটরি ফেইলিউর হতে পারে। আবার কারো অ্যাজমা আছে, অ্যাজমাটা হঠাৎ করে বেড়ে গেল, তারও কিন্তু হঠাৎ করে এরকম রেসপিরেটরি ফেইলিউর ডেভেলপ করতে পারে। আরও অনেকগুলি কারণ রয়েছে, যেরকম পালমোনারি এম্বোলিজম, অথবা ফুসফুস হঠাৎ করে ফেটে যাওয়া, যেটাকে আমরা বলি নিউমোথোরাক্স, ফুসফুসে ভিতরে রক্তক্ষরণ হওয়া। এইসব বিষয়েও কিন্তু হঠাৎ করে রেসপিরেটরি ফেইলিউর ডেভেলপ করতে পারে। আবার অনেক ক্ষেত্রে যে দেখা যায় যে হঠাৎ করে কোনো একটা ফরেন বডি, যে বাইরের একটা অবজেক্ট যে শ্বাসনালী বন্ধ করে দিল, তখন কিন্তু এরকম হঠাৎ করে রেসপিরেটরি ফেইলিউর হতে পারে। আবার কিছু কিছু আছে যে অনেক দিন ধরে, আমরা যদি ক্রনিক রেসপিরেটরি ফেইলিউর মানে দীর্ঘস্থায়ী রেসপিরেটরি ফেইলিউর হতে পারে। এর মধ্যে সবচেয়ে কমন হলো ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, সিওপিডি যেটা বলি, যেটা ধূমপানের কারণে হয়। রোগী হয়তো স্টেবল অবস্থায় আছে, কিন্তু কোনো একটা ইনফেকশনের কারণে বা বায়ু দূষণের কারণে বা অন্যান্য কারণে হঠাৎ করে সিওপিডিটা বেড়ে গেল, তারাও কিন্তু এই ধরনের ক্রনিক রেসপিরেটরি ফেইলিউর হতে পারে। এই রেসপিরেটরি ফেইলিউরটাকে আবার ২ ভাগে ভাগ করা হয়েছে, টাইপ 1 আর টাইপ 2। তো রেসপিরেটরি ফেইলিউর আমরা কিভাবে বুঝবো?
আমরা দেখব যে ফুসফুস রোগে আক্রান্ত হলে যেসব লক্ষণগুলি থাকে অর্থাৎ কাশি, শ্বাসকষ্ট, বুকে ব্যথা, আ বুকের মধ্যে শব্দ হওয়া, কাশির সাথে হঠাৎ করে রক্ত যাওয়া, এইসব যদি থাকে এবং এর পাশাপাশি যদি আমরা দেখি যে রোগীর শরীর নীল হয়ে যাচ্ছে অথবা দেখা যায় যে রোগীর জিহ্বা বা ঠোঁট অথবা কানের লতি, আঙ্গুল এগুলো নীল হয়ে যাচ্ছে, তাহলে আমরা মনে করতে পারি রোগী হয়তো অক্সিজেনের ঘাটতি হচ্ছে এবং সে রেসপিরেটরি ফেইলিউর ডেভেলপ করছে। এটা কিন্তু একটা মেডিকেল ইমার্জেন্সি। আবার এরকমও হয় যে রোগী হঠাৎ করে স্ট্রোক করলো অথবা রোগী এরকম কিছু আ সমস্যায় ভুগছে যেরকম তার মায়োপ্যাথি বা স্ট্রোক অথবা ফুসফুসের কাঠামোগত সমস্যা এগুলার কারণেও কিন্তু রেসপিরেটরি ফেইলিউর হয়। এইসব ক্ষেত্রে যেটা হয় টাইপ 2 রেসপিরেটরি ফেইলিউরটা বেশি হয়। টাইপ 2 রেসপিরেটরি ফেইলিউরের লক্ষণগুলির মধ্যে দেখা যায় যে এখানে রোগী তো এরকম নীলবর্ণ ধারণ করে সায়ানোসিস ডেভেলপ করে অর্থাৎ আমরা বলছি যে টাঙের মানে জিহ্বার রং, তারপরে আঙ্গুলের মাথা এগুলা নীল বর্ণ ধারণ করে। একই সাথে, সাথে দেখা যায় যে রোগী কনফিউশন ডেভেলপ করে। যেহেতু এখানে কার্বন ডাই অক্সাইড শরীরের মধ্যে জমতে থাকে রেসপিরেটরি ফেইলিউরের কারণে, দেখা যায় যে রোগী কনফিউশন ডেভেলপ করে, ডিসওরিয়েন্টেড হয়ে যায় এবং দেখা যায় যে রোগী ট্রেমর ডেভেলপ করছে অথবা তার হাত পা গুলা গরম হয়ে আছে, হ্যাঁ? রোগী ঘামছে। এই ধরনের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে তার হয়তো টাইপ 2 রেসপিরেটরি ফেইলিউর ডেভেলপ করতে পারে। আপনারা জানেন যে করোনার সময় আমরা অনেকেই একটা ডিভাইস কিনেছি। এটা হলো যে পালস অক্সিমিটার। এটা আমরা আঙ্গুলে দিয়ে দেখি যে রোগীর অক্সিজেন লেভেলটা কিরকম আছে। যদি দেখেন যে এই অক্সিজেন লেভেলটা 85 র নিচে নেমে গেছে, তখন আপনারা সন্দেহ করতে পারেন যে পেশেন্টের হয়তো রেসপিরেটরি ফেইলিউর ডেভেলপ করছে। তো কারণগুলির মধ্যে যেটা আমরা বলতেছিলাম যে টাইপ 1 আর টাইপ 2 রেসপিরেটরি ফেইলিউর। টাইপ 1 রেসপিরেটরি ফেইলিউরতে এটা হলো মূলত অক্সিজেনটা কমে যায়। কিন্তু কার্বন ডাই অক্সাইডের পরিমাণটা ঠিক থাকে। তো অক্সিজেন কমে যায় এরকম আ যেসব কারণগুলি আমরা পূর্বেই বলছিলাম যে অ্যাজমা ছিল, অ্যাজমাটা হঠাৎ করে বেড়ে গেল। আবার হঠাৎ করে তার নিউমোনিয়া হলো বা হার্ট ফেইলিউরের কারণে তার ফুসফুসে পানি আসলো অথবা আ দেখা যায় যে তার সিওপিডি রোগ ছিল, হঠাৎ করে সিওপিডিটা বেড়ে গেল। তো এইসব ক্ষেত্রে কিন্তু অক্সিজেন লেভেল হঠাৎ করে কমে যেয়ে টাইপ 1 রেসপিরেটরি ফেইলিউর হতে পারে। আবার টাইপ 2 রেসপিরেটরি ফেইলিউরে দেখা যায় যে এখানেও মানে অক্সিজেন লেভেলটা কমে যায়। অর্থাৎ আমাদের বডিতে আমরা যেটা বলি যে অক্সিজেন লেভেল যদি 60 মিলিমিটার অফ মার্কারির নিচে কমে যায় এবং এখানে কার্বন ডাই অক্সাইড যদি বেড়ে যায় অর্থাৎ 50 মিলিমিটার মার্কারির উপরে যদি বেশি হয়, তাহলে কিন্তু টাইপ 2 রেসপিরেটরি ফেইলিউর হয়। এবং এখানে দেখা যায় যে সিওপিডি, কিছু আছে যে পারসিস্টেন্ট অ্যাজমা অথবা যাদের জন্মগতভাবে বা পরবর্তীতে মাংসপেশির যে মায়োপ্যাথি অথবা কোনো স্ট্রোকের রোগী অথবা কারো যদি দেখা যায় যে মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে, এসব ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে তাদের অক্সিজেন লেভেলটাও কমে আবার কার্বন ডাই অক্সাইড লেভেলটাও একই সাথে বাড়তে থাকে। তো সেক্ষেত্রে এই টাইপ 2 রেসপিরেটরি ফেইলিউর হতে পারে। আমরা আগেই আলোচনা করেছি লক্ষণগুলি যে টাইপ 1 আর টাইপ 2 রেসপিরেটরি ফেইলিউরটা আ কিরকম হয়ে থাকে এবং আপনার পালস অক্সিমিটার দেখেও আমরা সন্দেহ করতে পারি যে এটা হয়তো পেশেন্ট রেসপিরেটরি ফেইলিউরের দিকে যাচ্ছে। এক্ষেত্রে আরেকটা জিনিস হলো যে কিভাবে পরীক্ষা করে বুঝবো? আমরা এখানে আমরা যে পরীক্ষাটা করি এটার নাম হলো এবিজি অর্থাৎ আর্টিরিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস। সাধারণত এই পরীক্ষাটা সব জায়গায় হয় না। যেসব হসপিটালের সাথে আইসিইউ যুক্ত আছে, সেই সব হসপিটালে কিন্তু এই পরীক্ষাটা সচরাচর হয়ে থাকে। তো আমরা বিশেষ টেকনিশিয়ানদের নিয়ে তারা এসে আর্টারি ব্লাড গ্যাসটা পরীক্ষা করে আমরা দেখাতে পারি যে তার এরকম রেসপিরেটরি ফেইলিউর ডেভেলপ করছে কিনা। তো রেসপিরেটরি ফেইলিউরের চিকিৎসা কি? এটা যদি করতে হয় যে রোগী আগে থেকে যে রোগে আক্রান্ত ছিলেন, যেরকম অ্যাজমা অথবা সিওপিডি এর ম্যানেজমেন্ট শুরু করতে হবে অথবা রোগী যদি ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ বা নিউমোনিয়া এই ধরনের রোগে আক্রান্ত হয়, তাহলে এর চিকিৎসা দিতে হবে। একই সাথে এই রেসপিরেটরি ফেইলিউর ওভারকাম করার জন্য যেটা করতে হয় যে তার বিশেষ করে টাইপ 1 এর ক্ষেত্রে যেটা করতে হয় যে তাকে অক্সিজেনের সাপোর্ট দিতে হবে। অনেক ক্ষেত্রে এই অক্সিজেনের সাপোর্ট ন্যাজাল ক্যানুলা দিয়ে আমরা দিই। তখন এটা ৫ লিটার পর্যন্ত দেওয়া যায়। এটা দিয়ে যদি না হয় তখন আমরা মাস্ক ব্যবহার করতে বলি। তখনও যদি অক্সিজেন প্রপারলি মেইনটেইন করা না যায় তখন আমরা হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা ইউজ করি। পরবর্তীতেও অনেক সময় দেখা যায় যে অক্সিজেনের সাপোর্ট মেইনটেইন করার জন্য পেশেন্টকে ভেন্টিলেটরে দিতে হয়।
ঠিক একইভাবে দেখা যায় যে টাইপ 2 রেসপিরেটরি ফেলিউর এর ক্ষেত্রে অক্সিজেন দেওয়ার পাশাপাশি এখানে আবার একটা জিনিস খেয়াল রাখতে হয় যে টাইপ 1 এর ক্ষেত্রে অক্সিজেন স্যাচুরেশনটা হায়ার লেভেলে মেইনটেইন করি যেরকম ৯৭-৯৯% অ আর কিন্তু যখন আমরা টাইপ 2 রেসপিরেটরি ফেলিউর অক্সিজেন দিতে যাব, সেই ক্ষেত্রে আমরা ৮৮-৯২ পর্যন্ত টার্গেট স্যাচুরেশন মেইনটেইন করি। একই সাথে রোগীকে BiPAP-এর সাপোর্ট দেওয়া লাগতে পারে। পরবর্তীতে ভেন্টিলেটরের সাপোর্টও দেওয়া লাগতে পারে। তাহলে আমরা দেখতে পাচ্ছি আসলে আমাদের ফুসফুস রোগের একটা ক্রিটিক্যাল জায়গা হলো রেসপিরেটরি ফেইলিউর এবং হরহামেশাই রোগীকে এই ধরনের লক্ষণ দেখা দিলে তাকে হসপিটাল সাপোর্ট নিতে হয়। অনেক ক্ষেত্রে যেসব হসপিটালে আইসিইউ সাপোর্ট আছে সেইখানে এই ধরনের ব্যবস্থাপনাগুলা করলে রোগী এবং রোগীর লোকের জন্য সবার জন্য সুবিধাজনক হয়। রেসপিরেটরি ফেইলিউরটা অত বেশি বহুল আলোচিত না হলেও যেসব রোগীদের বিভিন্ন শ্বাসের সমস্যায় ভুগেন বা ফুসফুসের সমস্যায় ভুগেন তাদের এই ব্যাপারে রেসপিরেটরি ফেইলিউরের দিকে খেয়াল রাখতে হবে। কারণ অনেকগুলা ফুসফুসের রোগী আছে যেগুলা পরিপূর্ণভাবে সেরে যায় না। বরং বয়সের সাথে, সাথে এর প্রকোপ বাড়তে থাকে এবং একটা পর্যায়ে যেয়ে দেখা যায় যে ফুসফুস এমনভাবে আক্রান্ত হয় যে যখন ভালো হওয়ার সম্ভাবনা থাকে না, তখন কিন্তু যেকোনো সময় তাদের এই রেসপিরেটরি ফেইলিউর ডেভেলপ করতে পারে। তো রেসপিরেটরি ফেইলিউর ডেভেলপ করার জন্য আপনার হাতের কাছে যে টুলগুলি বোঝার জন্য রাখতে পারেন, একটা পালস অক্সিমিটার আপনারা ব্যবহার করতে পারেন। সাথে রোগীর লক্ষণগুলির সাথে আপনি পরিচিত হতে পারেন। আমরা অনেক রোগীর ক্ষেত্রে যাদের এরকম ক্রনিক রেসপিরেটরি ফেইলিউর থাকে, তাদের আমরা বাসায় অনেক ক্ষেত্রেই BiPAP মেশিন ইউজ করতে বলি যাতে অক্সিজেনের স্যাচুরেশন মেইনটেইন করা যায় এবং কার্বন ডাইঅক্সাইড ওয়াশ আউট করা যায়। আসলে আমরা চেষ্টা করব যাতে আমাদের যে ফুসফুসের নিয়মিত ওষুধগুলি আছে, এগুলো যদি আমরা নিয়মিতভাবে ব্যবহার করি এবং ডাক্তারের পরামর্শ ছাড়া যদি বন্ধ না করি, তো অনেক ক্ষেত্রেই এই রেসপিরেটরি ফেইলিউর গুলি এড়ানো সম্ভব। আজকে এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।